প্রথমত এই সংকটটি শুরু হয়েছিল একটা বক্তব্যের মধ্যে দিয়ে। আমাদের সরকার সাধারণত 15 দিন থেকে 1 মাসের তেল মজুদ রাখে, তার মধ্যে ডিজেল বেশি মজুদে থাকে, আর অকটেন যেহেতু বাংলাদেশে হয় তাই অকটেন প্রতিনিয়ত সরবরাহের মধ্যে থাকে। তো ডিজেলই আসলে মূলত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুয়েল আমি যেটা বুঝি। তো সরকার যেটা করলো সেটা হলো সরকারের একজন কর্মকর্তা, উনি সরকারের লোক না, পলিটিক্যাল কেউ না, উনি বলে দিলেন যে আর 15 দিনের মজুদ আছে, অথবা গণমাধ্যম তার বক্তব্যকে এমন ভাবে প্রচার করলো মনে হলো 15 দিন পরে তেল শেষ হয়ে যাবে। এটা বলার কোনো প্রয়োজন ছিল না, বলা উচিত ছিল পর্যাপ্ত মজুদ আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিন্তু ওই দিন থেকে কিন্তু লাইন শুরু হয়ে গেল যে 15 দিন পরে আর তেল থাকবে না, তেল নিয়ে রাখ। এই যে একটা আতঙ্ক তৈরি করা হলো, আতঙ্কটা একটা মিসকমিউনিকেশন থেকে, এবং তারপরে যখন লাইন লাগলো তখনই মানুষ বুঝে ফেললো যে বাহ, এইখানে তো ব্যবসা করা যায়, এবং তারপরে হয়তো কিছু লোক ঢুকে পড়েছে। তবে আমি মনে করি যে এই মুহূর্তে সরকার যেটা করা উচিত, তারা যেহেতু তেলের দাম বাড়িয়েছেন, তাদের সকল পাম্পে অকটেন এবং পেট্রোল এবং অন্যান্য যে তেলগুলির সরবরাহ স্বাভাবিক আছে সেইগুলিকে মানে পুরোপুরিভাবে দিয়ে দেওয়া আগের সিস্টেমে। এমন তো নয় যে বাংলাদেশে এর আগে তেলের সংকট হয়ে গিয়েছিল, আমরা এরকম লাইন দিয়ে তেল নিতাম। তার মানে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা পারফেক্টলি চলছিল, ঠিক একই সিস্টেমে তাদেরকে তেল দিয়ে দিতে হবে এবং মানুষকে বলে দিতে হবে যে আপনার লাইন দেওয়ার প্রয়োজন নেই, আপনি যখন পাম্পে যাবেন তখন তেল পাবেন। এটা বলে দিলে কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু এখন মানুষ কি করছে, যখন পাম্পে যাবেন তখন তেল পাবেন এই অবস্থা থাকলেও এখন সে গিয়ে সবাই মিলে লাইন দিচ্ছে। আপনার নিজের অভিজ্ঞতা কি? আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে, আমি একাধিকবার লাইন দিয়ে এরকম তেল নিয়েছি। যেটা আমি করতাম, টকশো শেষ করে আমি রাতে গিয়ে একটা লম্বা লাইন দিতাম এবং শেষ পর্যন্ত 2 ঘন্টা 3 ঘন্টা, এক পর্যায়ে দেখা গেল এটা 4 ঘন্টা হচ্ছে, 5 ঘন্টা হচ্ছে, এক পর্যায়ে দেখা গেল রাতে লাইন দিলে পর দিন দুপুরবেলায় আবার তেল পাওয়া যাচ্ছে। কেননা রাতে একটা পর্যায়ে রাত 2টা বা এরকম সময় তেল দেওয়া বন্ধ করে দেয়, আবার পরের দিন কেউ দুপুর 2টায় কেউ 12টায় খোলে। আমার এলাকাতে যে পেট্রোল পাম্প, সে 10 লিটারের বেশি তেল দেয় না, এবং একদিন দেয় তো 2 দিন দেয় না। এরকম একটা অবস্থা যখন তৈরি হলো তখন আমি চিন্তা করলাম যে গাড়ি কেন চালাতে হবে। আচ্ছা, তাহলে গাড়ি চালানোর প্রয়োজন নাই। আমরা যদি গাড়ি নাই থাকতো তাহলে আমি কি করতাম, সারা জীবনকে আমি গাড়িতে চড়েছি। তাহলে আমি চিন্তা করলাম যে আমার গাড়িতে যেহেতু গ্যাস নাই, আমি গ্যাসের গাড়ি চালাই না, তাহলে আমি গ্যাসের গাড়ি হচ্ছে উবার, গ্যাসের গাড়ি হচ্ছে পাঠাও বা রেন্টেড কার, আমি তাহলে তাতে চড়বো। আমি সিএনজি যেগুলো গ্যাসে চলে, কারণ গ্যাসের সরবরাহ ঠিক আছে মোটামুটি, তাহলে আমি সেটা করতে শুরু করেছি আপাতকালীন সময়। কারণ 8 ঘন্টা নষ্ট করে ধীরে ধীরে গাড়ি চালিয়ে পাম্প পর্যন্ত পৌঁছে এবং ফেরার পথে ওই পাম্পজনিত কারণে যে যানজট, তাতেই দেখা যায় 3, 4, 5 লিটার তেল নষ্ট হয়ে যায় প্রতিদিন। তাহলে 5 লিটার তেলের দাম কত এখনকার হিসেবে? 5, 14, 700 টাকা। তো 700 টাকার তেল পুড়িয়ে আমি যদি তেল পাই 20 লিটার, তার চেয়ে আমি যদি প্রত্যেক ট্রিপে এইসব ভাড়ার গাড়িকে 50 টাকা করে বা 100 টাকা করে লাভ দিই, আমি 7 বার যাতায়াত করতে পারি। কিন্তু আমার তো সময় বেঁচে যাচ্ছে, শ্রম বেঁচে যাচ্ছে, আমার কষ্ট বেঁচে যাচ্ছে, যানজট কমে যাচ্ছে। আমার আরেকটা জিনিস মনে হয় যে ঢাকা শহরের কিছু বড় লোকের এই অভ্যাসটা ছেড়ে দেওয়া উচিত। একটার বেশি গাড়ি আছে, 2টা 3টা, সব গাড়িতে তেল ভরে রাখতে হবে। আপনি আগে যেভাবে দৌড়দৌড়ি করছিলেন গাড়ি নিয়ে, এখনো সেভাবেই যাবেন। এখন আপনি আপনার সবচেয়ে বড় গাড়িটা বের করবেন। আমি আমাদের আরো একজন সতীর্থ আলোচক আছেন, গোলাম মাওলা রনি, তার একটা বিরাট গাড়ি আছে, উনি গাড়িটা বন্ধ করে রেখেছেন, চালাচ্ছেন না। আমার মনে হয় আমাদেরও তো কিছু চিন্তা করা উচিত। প্রত্যেকদিন গাড়ি নিয়ে বের হইতে হবে, কাছাকাছি দূরত্বে গাড়ি নিয়ে যেতে হবে। আমি এমনকি এটাও করেছি, ব্যাটারির গাড়ির দাম কত, মানে ছোট ছোট ব্যাটারি গাড়ি পাওয়া যায়, কিংবা ব্যাটারি রিক্সা কিনলে কি হয়, আমি সেইটারও প্রসপেক্ট পরীক্ষা করে এসেছি। তো আমাদের আসলে চিন্তা করতে হবে, ক্রাইসিস মানেই যে আমাকে ক্রাইসিসের কাছে মাথা নত করতে হবে এমন কোনো কথা নাই। এবং আরেকটা কাজ করেছি, আমি যখন চ্যানেলে আসি, চ্যানেলের যেহেতু গাড়ি আছে, সম্ভব হলে আমি চ্যানেলকে বলি গাড়ি নিয়ে আসতে, তাহলে তাদের গাড়িতে আসি। তাহলে আমি ভাগ করে ফেলেছি যে কোথায় চ্যানেলের গাড়িতে, কোথায় ভাড়ার গাড়িতে, কোথায় নিজের গাড়িতে। তাহলে কিন্তু সমস্যাটা সমাধান হতো। কিন্তু আমাদের ধনী ব্যক্তিদের এই সংকটের মূলে কি আছে? এই সংকটের মূলে মূলত রয়েছে নির্বুদ্ধিতা। যে ভদ্রলোক শুরুতেই 15 দিনের প্যানিক তৈরি করলেন, এই ভদ্রলোক কেন করেছিলেন? এটা একটা নির্বোধের কাজ হয়েছিল। কারণ এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশে এরকম হয় না যে তেল নাই। তাহলে উনি কিসের ভিত্তিতে বলে দিলেন আর 15 দিনের তেল আছে? উনি বলার পরে কিন্তু 2 মাস পার হয়েছে। তাহলে 15 দিনের গল্প উনি কেন করলেন? এবং এটা করেই প্যানিক তৈরি হলো। কমিউনিকেশন ফেলিওর খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে কমোডিটির বেলায়। এই যে জ্বালানি তেলের সংকট, এর মাঝখানে কিন্তু ভোজ্য তেলের সংকট তৈরি হয়েছে। এবং লক্ষ্য করলে দেখবেন যে এটা নিয়ে আবার আমাদের গণমাধ্যম খুব একটা কথা বলছে না। কিন্তু আমি জানি না অন্যান্য জায়গায় কি অবস্থা। আমার এলাকার দোকানে গিয়ে আমি সয়াবিন তেল পাই নাই, যদিও আমাদের বাড়িতে সয়াবিন সেভাবে খায় না, অল্প খায়। কিন্তু তারপর আমি
খুঁজতে গিয়ে দেখলাম যে 1 বোতল সয়াবিন তেলও নাই ওই দোকানটাতে। জিজ্ঞেস করলাম, বলে যে সাপ্লাই খুবই শর্ট। সয়াবিন তেল কোথায় হারিয়ে গেল? সয়াবিন তো হরমুজ প্রণালী দিয়ে আসে না, তো এটা কোন তরমুজ প্রণালীতে আটকে গেল? আমি মনে হয় একটা জিনিস উপলব্ধি করছি, নতুন সরকার যেহেতু, এই সরকারের নতুনত্ব অথবা এই সরকারের কোনো কোনো মানুষের অনভিজ্ঞতায় সবকিছুকে কাজে লাগিয়ে আমাদের বাংলাদেশের যে লোভী একটা চক্র আছে, যারা বিভিন্ন সময় কখনো মসুরের ডাল, কখনো সয়াবিন তেল, কখনো ছোলা, কখনো খেজুর, হেন জিনিস নাই যেটা দিয়ে তারা ব্যবসা করে না। আমার ধারণা তারা আবার সেই ধরনের কোনো কাজে লিপ্ত হয়েছেন। সরকারকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে দেখা উচিত, কেননা বারবার যদি এই ধরনের কমোডিটি সংকট আসতে থাকে এবং প্রাইস হাইক হয়, তাহলে মানুষ আস্থা হারাবে। তো স্যার, আচ্ছা, দাম বাড়ানো হলো, প্রথম তো 1 মাস মানে দাম বাড়ানো, অনেকদিন বাড়ানো হয় নাই, তারপরে বেড়েছে। এতে সরকার কি গেইন করলো, আর এখন শেষ মুহূর্তে এসে বাড়ালো কেন? আসলে শেষ মুহূর্তে বাড়ায় নাই সরকার, আসলে একেবারে যে জায়গায় এসে না বাড়ালেই চলবে না সেখানেই বাড়িয়েছে। দাম বাড়ানোর বিপক্ষে আমি না, এই কারণে যে সরকার প্রচুর ভর্তুকি দিচ্ছিলেন এবং এই ভর্তুকির পরিমাণটা বেড়ে গিয়েছিল। সাধারণত যেটা ঘটে, আমাদের সরকার অকটেন এবং পেট্রোলে বেশি দাম নেয়, কারণ ধনীরা এই তেলটা ব্যবহার করেন, গাড়ি যারা চালান তারা, এবং তারা কিছু অতিরিক্ত টাকা দেন। সেই টাকাটা আবার সরকার ডিজেলে এবং অন্যান্য যেসব প্রয়োজনীয় তেল আছে সেখানে কিছু ভর্তুকি দেন, মূলত ডিজেলে। তো এখন সরকার পেট্রোল অকটেনের মূল্য বাড়ান নাই, ফলে ডিজেলে যে ভর্তুকিটা দেওয়ার কথা ছিল ওই ভর্তুকিটাও সরকারকে পকেট থেকে দিতে হচ্ছিল। তো যে কারণে উপায় ছিল না, সরকারকে পেট্রোলের অকটেনের মূল্য বাড়াতেই হতো, এবং ডিজেলের মূল্য তো যেহেতু বাড়তি সারা পৃথিবীতে, বাড়াতে হয়েছে। তবে ডিজেলের ভর্তুকিটা কিন্তু অব্যাহত আছে। যদি সরকার পেট্রোল এবং অকটেনের দাম না বাড়াতেন তাহলে ডিজেলের দাম আরো বাড়াতে হতো, তো সেটা হয় নাই। এবং সরকার তো আসলে আর্থিক সংকটে আছেন, এই কারণে যে IMF এর ঋণের যে কিস্তি সেটা দেরি হয়ে যাচ্ছে, এবং তেল কেনার জন্য সরকার বলেছে যে $2 বিলিয়ন তারা খরচ করেছেন এরই মধ্যে। আমি মনে করি না যে তেলের দাম যতটুকু বেড়েছে এটা অযৌক্তিক। তবে সরকারকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব জনগণের সাথে যোগাযোগ, ভোক্তার সাথে যোগাযোগ স্থাপন করে এই যে প্যানিক বাইং, এটা বন্ধ করতে হবে। মধ্যস্বত্ব যদি কেউ ভোগ করে থাকে তাহলে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, একজনও যদি ধরা পড়ে, যাতে মানুষ কোনোভাবে এই ঝুঁকি না নেয় যে তেল জমাবে। তেলের এই সংকটের মধ্যে কিন্তু এটা রাজনীতিও আমরা লক্ষ্য করছি। কিছু তো আছে, বিরোধী দল বলছে সরকার পারছে না, হ্যাঁ না তেন না বলছে, কিন্তু এই বিরোধী দলকে দিয়ে দিলে আরো খারাপ অবস্থা করবে। সরকার যতটা না অভিজ্ঞতার সংকটে আছেন, তার চেয়ে বেশি সংকটে আছে বিরোধী দল। সরকারে তো তবু কিছু লোক আছেন যারা অতীতে সরকার ছিলেন, এই বিরোধী দলে কেউ কি জীবনে সরকারে ছিলেন? এরা জীবনেও সরকারে নাই, তো এরা তো আরো অনভিজ্ঞ, এদের কথাবার্তার মধ্যে অনভিজ্ঞতার ছাপ আছে। বিরোধী দল বলেছিল ছায়া সরকার করবে, আপনার মনে আছে নিশ্চয়ই। তো ওনাদের ছায়া তেল মন্ত্রীটা কোথায়, ওনাদের ছায়া জ্বালানি মন্ত্রী কোথায়? উনি এসে বলুক উনি কিভাবে এটাকে হ্যান্ডেল করতো, পরামর্শ দিক সরকারকে। এই বিরোধী দল না বলেছে তারা সরকারকে সর্বোচ্চ সহায়তা করতে প্রস্তুত, তারা সকলেই একই পক্ষে, তারা গণতন্ত্রের পক্ষে, তারা জুলাই আন্দোলনের পক্ষে, তারা চায় কখনো আর স্বৈরতন্ত্র মাথাচাড়া না দিক। তাহলে এরকম একটা অবস্থায় কেন সরকারি দলকে তারা ফেলতে চাইবে? যদি তাদের কাছে যোগ্য জ্বালানি ব্যবস্থাপক থাকে তারা সরকারকে অফার করুক, সেটা তো তারা করছেন না। আমি মনে করি এই ধরনের ক্রাইসিসে রাজনীতি বাদ দেওয়া উচিত, কেননা এটা জাতীয় ক্রাইসিস। কালকে যদি ডিজেল না থাকে সেচ হবে না, ডিজেল না থাকলে পরিবহন হবে না, ডিজেল না থাকলে আমাদের সবজি পৌঁছবে ঢাকা এবং অন্যান্য শহরে এসে পৌঁছাতে পারবে না। শহর তো সবজি উৎপাদক না, শহর তো চাল উৎপাদক না, খাবার উৎপাদন করে না। তাহলে এই যে ক্রাইসিস তৈরি হবে, এই ক্রাইসিস হলে কারা ভুগবে? জনগণ ভুগবে। রাজনীতির প্রয়োজনে এমন কিছু করা উচিত না যাতে জনগণ ক্ষতিগ্রস্ত হয়। জীবনে বহু ক্ষমতায় যাওয়া যাবে, কিন্তু জনগণের ক্ষতি করে ক্ষমতায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি সত্যিই তাদের কাছে এক্সপার্টাইজ থাকে তারা বলুক। ধন্যবাদ আপনার। আর ইউনূস সাহেব, আর একটা কথা বলি, মানে এটা আমি যেখানে যে আমি ডেকে আনি, উনি না এত বিদেশি লোক এনে শহর ভরে দিয়েছিলেন, তাহলে উনি জ্বালানি খাতেরও একজন বিদেশি লোককে প্রপোজ করুক যে বিদেশে খুব পারে তারা। এখন কোথায়? এখন তো দেখি কারো নাম বলে না কেউ। এই সুশীলরা কোথায়, যারা বাংলাদেশ থেকে ফিরে এসে রিভার্স ব্রেন ড্রেন করে বাংলাদেশের মানে উজানে বাদ না দিয়ে বাটিতে বাদ দিবে, সেই লোকগুলা কোথায়? যারা এত এত জানেন তারা কেন পরামর্শ দিচ্ছেন না? ধন্যবাদ। কিন্তু এই জ্বালানির কারণে কিন্তু সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, মানুষের কিন্তু না বিশ্বাস, আসলে এটা নিশ্চয়ই না বোঝার তো কোনো কারণ নেই, আমরা সবাই জানি, সবাই দেখছি। কিন্তু এই পরিস্থিতিতে এখন সরকার
মানে কি পদক্ষেপ নেই আমি জানি না কি অবস্থাটা এখন, আগামী দিনে কি হবে, কি অবস্থায় আছে এটা তো কেউ জানে না। এখনো লম্বা লাইন আছেই, লাইন তো কমে না। এইটা আসলে সরকার জনগণের সাথে মোরালি থাকতে হবে, সাপোর্ট দিতে হবে জনগণকে, অন্তত কিছু না হলেও মানসিকভাবে তোরা সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, সরকার দলের যারা নেতা কর্মীরা আছে সারা দেশে, তারাও জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণকে বলতে হবে যে এই সংকটের সময়ে আমরা যাতে প্যানিক তৈরি না করি, কেউ যাতে 5 লিটার 10 লিটার তেল যাতে আমরা লুকায় না রাখি, যাতে বাথরুমের মধ্যে তেল না রাখি, বেডরুমের মধ্যে তেল না রাখি। শোনা যাচ্ছে যে একটা গোয়েন্দা প্রতিবেদন নাকি হচ্ছে, কারা কারা তেল স্টক করেছে সেটা নাকি গোয়েন্দা প্রতিবেদন আছে, এটা নাকি পাম্পেই রাখা হয়েছিল। পাম্পেই রাখা হয়েছে। অনেক শুনতেছি যে অনেকে নাকি পাম্পেই তেল রেখেছে, যে তেল নাই, কারণ পাম্পের তো কয়েকটা স্টোরেজ থাকে, একটা দুইটা স্টোরেজের মধ্যে রেখে দিল, এরকম নাকি শোনা যাচ্ছে। এখন যেটাই হোক, এখন জনগণকে প্যানিক অবস্থা থেকে তৈরি করার জন্য সরকার তো বড় মেকানিজম। সরকারের একটা মানুষ যদি একটা কথা বলে, আর জনগণের 20টা কথার চেয়ে সরকারের একটা কথার গুরুত্বপূর্ণ বেশি, যেটা তুষার শুরু থেকেই বলেছে যে সরকারের একটা লোকের বক্তব্যে টোটাল প্যানিক তৈরি হয়েছে। কিন্তু এখন সরকারের পক্ষ থেকে জনগণকে যদি, যেটা প্রথম কথা হলো যে দাম বাড়ালে যদি পাওয়া যায় তো জনগণ তো এটা মেনে নেবে, যে ঠিক আছে আপনি ভর্তুকি দিচ্ছেন, আবার সমন্বয় করছেন, আমার অসুবিধা নাই, আমি 20 টাকা দিয়ে বা 30 টাকা অতিরিক্ত দিয়ে আমি তেল কিনবো, কিন্তু আমার প্রাপ্তিটা নিশ্চিত করেন। জনগণ এটা মেনে নিবে। কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে, এখন তেলের অবস্থাটা এমন যে এই তেলের দাম 1 টাকা যদি বাড়ে, জিনিসপত্রের দামের উপর প্রভাব পড়ে গিয়ে 5 টাকার। তো এখন আজকে যে পরিবহন মালিকরা বসছে, তারা ভাড়া বাড়াবে। এখন পরিবহনের ভাড়া যদি বাড়ে, তো এখন জিনিসপত্র ধরেন রাজশাহী থেকে বা ময়মনসিংহ থেকে যে সবজিটা আসবে, তারা তো এখানে এসে ওইখানে তার গাড়ির যদি 500 টাকার অতিরিক্ত তেল লাগে, সে তো এখানে এসে 2000 টাকার সম পরিমাণ জিনিসপত্রের দাম বাড়াই দিবে। এটাই স্বাভাবিক। ভোক্তা পর্যায়ে সবার উপরে সেটা ট্যাক্সের উপর পড়বে। মানুষ তারপরও মেনে নেবে যদি তেলের নিশ্চয়তা পাওয়া যায়, যে আমি পাম্পে যাব তেল নিব, টাকা অতিরিক্ত গেছে তাতে কি হয়েছে আমি বুঝে নিব। সরকার এই সমস্যাটা সমাধানের জন্য চেষ্টা করতেছে, চেষ্টাটা দৃশ্যমান হইতে হবে। আমি শুধু মুখে বললাম যে আমার তেল আছে, কিন্তু আমি পাম্পে গিয়ে দেখলাম সেটা নাই, মানুষের প্রতি, সরকারের প্রতি মানুষের আস্থাটা নষ্ট হবে। এটা এই মুহূর্তে 2 মাসের মধ্যেই দেশবাসী চায় না। দেশবাসী চায় যে সরকার চেষ্টা করছে, এইটা অন্তত প্রকাশ পাক, এইটা অন্তত চেষ্টা করুক। সারা দেশের নেতা কর্মীরা সবাইকে নিয়ে, দেশবাসীকে নিয়ে প্রত্যেকটা পাম্পে পাম্পে যদি তারা কাজ করতো, যে ঠিক আছে যতক্ষণ লাইন থাকবে ততক্ষণ তেল দিতে হবে, এইটা নিশ্চিত করতে হবে। এইটা নিশ্চিত করা না গেলে এই মুহূর্তে জিনিসপত্রের দামে নিয়ে যেমন মানুষের উপর না বিশ্বাস হয়েছে, এটা আরেকটা। এখন আবার একটা প্রশ্ন আছে যে দাম বাড়ানোর পরে, সমন্বয় করার পরে যদি তেল পাওয়া যায়, তো দাম যখন কম ছিল তখন তেল পাওয়া গেল না কেন? তেল তো আর আমি নতুন করে আনি নাই। তার মানে একটা গ্রুপ ছিল যারা তেলের দাম বাড়ানোর জন্য অপেক্ষা করছিল, যেই গ্রুপের প্রেসারে এতদিন তেলের দাম বাড়ানো হয় না, হঠাৎ করে তেলের দাম বাড়ানো হয়েছে। সরকার তো ভর্তুকি দেয় নাই, বলেছে যে আমরা চেষ্টা করেছি জনগণের উপর যাতে চাপটা না পড়ে। হ্যাঁ, সরকারের এই উদ্যোগটা প্রশংসনীয়, যে এই সংকটের মধ্যেও সরকার দামের সমন্বয় করে নাই। সমন্বয় যখন হলো তখন আমার নিশ্চয়তা লাগবে, আমি 20 টাকা বেশি দেবো, আমি যখন ইচ্ছে তখন তেল পাবো, এটা লাগবে। এটা না হলে মানুষের মধ্যে সেই আত্মবিশ্বাস, সেই সরকারের প্রতি যে মানুষের, এই 2 মাসের সরকারের প্রতি যে মানুষের আস্থা, সে আস্থাটা নষ্ট হয়ে যাবে। এই জায়গাটা নষ্ট করা ঠিক হবে না। তুষার, আপনি কি সিন্ডিকেট দেখেছেন কখনো? না, সিন্ডিকেট দেখি নাই, তবে সিন্ডিকেট হয়। ব্যবসার যে প্রকৃতি, সেই প্রকৃতিতে যারা বাল্ক ইম্পোর্টার থাকেন, বাল্ক ইম্পোর্টাররা সিন্ডিকেশন করতে পারেন। আমাদের ব্যবসার, বাংলাদেশের এই ধরনের আমদানি ব্যবসা কিছু বৃহৎ আমদানিকারকের হাতে বহুদিন ধরে বন্দী। বিশেষ করে কমোডিটি, চাল, ডাল, চিনি, লবণ, তেল, এগুলো যারা আমদানি করেন, এরা কিন্তু সরকার জানে এগুলো কারা করেন, কোন বড় হাউসগুলো করে এবং কিভাবে আসে। সরকার কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি যে এত এত কোটি টাকার মাল আনে এবং নিয়ে যায়,
এই পুরো জিনিসটা কিন্তু সরকারের নখদর্পণে থাকে, কারণ বন্ডেড ওয়্যারহাউস সিস্টেমে তারা এটাকে আনেন, কত মিটার সুতা ঢুকে, কত মিটার কাপড়, কয়টা বোতাম ঢুকে, সরকারের কাছে কিন্তু সব হিসাব থাকে। তাহলে এই কারা কত পরিমাণ এলসি খুলেছেন এবং কি পরিমাণ তেল বাংলাদেশে প্রবেশ করেছে, কি পরিমাণ তেল পাইপলাইনে আছে, এটাকে ডিজিটাইজ করা কিন্তু খুব কঠিন ব্যাপার না। এবং বন্ডেড ওয়্যারহাউসে পাসবুক থাকে, এই পুরো ব্যাপারটাকে একটা ডিজিটাইজ পাসবুকে নিয়ে আসাও কিন্তু খুব সহজ। যে যারা বাল্ক প্রোডাক্ট আমদানি করেন, যারা বিদেশ থেকে এই খাদ্যপণ্য, আবশ্যকীয় ঔষধ, অত্যাবশ্যকীয় পণ্য যারা আমদানি করেন, এরা যারা এবং তাদের কোম্পানিগুলির সম্পূর্ণ আমদানি রপ্তানি পুরো ব্যবসাটাকে সরকার কিন্তু চাইলে হাতের মুঠোয় রাখতে পারেন, কিন্তু এটা কখনোই রাখেন নাই। কারণ এরাই আবার এই দলগুলিকে চাঁদা দেয়, এমপিদেরকে পৃষ্ঠপোষকতা করে, এলাকার বিভিন্ন কাজের পৃষ্ঠপোষক তারা, মসজিদ, মাদ্রাসা, খেলার ক্লাব থেকে শুরু করে সব জায়গায় এরাই দান খয়রাত করেন। ফলে এক ধরনের নির্ভরশীলতা থেকে এদেরকে কেউ চটাতে চান না। কিন্তু আমি মনে করি যে এই সিন্ডিকেট ভেঙে দেওয়া সরকারের জন্য 1 মাসের 2 মাসের ব্যাপার। কিন্তু সব সরকারের আমলেই তো আমরা এটা নিয়ে শুনি, কোনো অ্যাকশন তো দেখি না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। সোশ্যাল মিডিয়াতে গেলে আপনি বিগত সরকারের সময় একজন ব্যাংক লুটেরা, একজন শিল্পপতির নামে গান শুনতে পাবেন, তার নামে গান গাওয়া হচ্ছে এবং তাকে বলা হচ্ছে উনি পটিয়াবাসীর জন্য নিয়ামত। এ লোক সারা বাংলাদেশে ব্যবসা করে, কিন্তু ওনার নিয়ামত শুধু পটিয়াবাসীতে আসে। হ্যাঁ, তো পটিয়াবাসীর জন্য উনি কেন নিয়ামত হলেন? উনি ইন্টারভিউ ছাড়া পটিয়াবাসীকে চাকরি দেয়, পটিয়াবাসীদের নামে ভুয়া লোন ইস্যু করে, পটিয়াবাসীর নামে টাকা লুটপাট করে, পটিয়াবাসীদেরকে উনি খুশি রাখে। তো দেখেন, ওই গানের মধ্যে লুকিয়ে আছে এই ঘটনাটা। ব্যবসা করে সারা দেশে, নিয়ামত হয় পটিয়াবাসীর জন্য, এবং মানে এই ভদ্রলোক একেবারে ভক্তির সাথে গান গায়, মনে হয় যে উনি একজন সুফি পীর সাহেব। তো এই অবস্থাটা যে তৈরি হয়েছিল একটা সরকারের সময়, এটাই তো প্রমাণ করে যে সরকারগুলি এই ধরনের লোককে পৃষ্ঠপোষকতা করে, এবং এই পৃষ্ঠপোষকতার মাধ্যমে তারাই অলিগার্ক তৈরি করে। কারণ অলিগার্ক তৈরি করার একটা সুবিধা হচ্ছে, অলিগার্করা এই সরকারের হয়ে সবকিছুকে নিয়ন্ত্রণ করে এবং অর্থ আয় করা বলেন অথবা অর্থ ব্যয় করা বলেন, এই ব্যাপারগুলি নির্দেশে করে থাকে। বিএনপি সরকারকে আমি এই ধরনের সরকার মনে করি না এখনো, কিন্তু আমি এই অলিগার্কদেরকে নাম দিয়েছি ভোদড়। কেন ভোদড়? কারণ আপনি নিশ্চয়ই জানেন যে ভোদড় দিয়ে মাছ ধরে, 5টা 6টা ভোদড় থেকে ছেড়ে দিলে অনেক মাছ ধরে নিয়ে আসে। এই আর্থিক খাতে ভোদড় তৈরি করার যে রাজনীতি, এই রাজনীতিটা বন্ধ করতে হবে এবং কোনোভাবেই ব্যবসায়ীদেরকে ব্যবসা ছাড়া অন্য কোথাও নাক গলাতে দেওয়া উচিত না। ওনার কাজ ব্যবসা করা, ডাক্তার সাহেবের কাজ ডাক্তারি করা, প্রকৌশলীর কাজ প্রকৌশল করা, সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা। কিন্তু এই ব্যবসায়ীরা কি করেন? ওনাদের হাতে টাকা থাকার কারণে, এবং টাকা যেহেতু সর্বব্যাপী, যে কোনোখানে এটা ব্যবহার করা যায়, যে কোনোখানে টাকা, কবরস্থান থেকে শুরু করে একেবারে জন্মস্থান, সবখানে টাকা খরচ হয়। তো এই জন্য তারা টাকা ব্যবহার করে মানুষকে, জাতিকে জিম্মি করে ফেলেছেন। তো এই সিন্ডিকেশন ভাঙার জন্য সরকারকে কিচ্ছু করতে হবে না। আরেকটা কাজ ওনারা করতে পারেন, বাংলাদেশের যে উচ্চ ধনীদের ক্লাবগুলি আছে, ওখানে গোয়েন্দা নিযুক্ত করে রেখে দেন, ওখানে বসে বসে এইসব আলাপ হয়, কে কয় টাকার জিনিস আনবে, কি করবে না করবে, এবং অনেক খুশি করে তারা যে এত কোটি লাভ করেছি। এই যে আপনি বললেন যে ডাক্তাররা কেন কি করবে, এই চিকিৎসা পরিষদ আরো কি কি পরিষদ আছে না, এগুলোর প্রয়োজন কি? এর কোনো প্রয়োজন নাই। এগুলো হচ্ছে এক সময় ডাক্তাররা করতে কি সরকারের উপরে বেশ একটা হম্বিতম্বি করতে পারতো, কারণ এক হলো ডাক্তার কম ছিল, আরেকটা হচ্ছে ডাক্তাররা খুব ঐক্যবদ্ধ ছিল। বাংলাদেশে ডাক্তারদের একটাই সংগঠন ছিল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। এখন এইটা নিয়ন্ত্রণ যার কাছে থাকতো, সে চাইলে সরকারের উপরে ওই বিজিএমইএ যেমন এখন চাপ সৃষ্টি করে, ওরকম চাপ সৃষ্টি করতে পারতো। তখন এই রাজনীতিবিদরা ঠিক করলেন যে না, ডাক্তারদেরকে বিভক্ত করে দিতে হবে। এইখানে আওয়ামীপন্থী ডাক্তার, বিএনপি পন্থী ডাক্তার, জামাতপন্থী ডাক্তার, কমিউনিস্টপন্থী ডাক্তার, জাসদপন্থী ডাক্তার, এদেরকে আলাদা আলাদা সংগঠন করিয়ে দিতে হবে। তারপরে এদেরকে রাজনীতিতে ব্যস্ত করে দিতে হবে। আর এই রাজনীতির উপরে ভিত্তি করে এদেরকে পোস্টিং দেওয়া, প্রমোশন দেওয়া, মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানানো, বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো, বিদেশে ট্রেনিং করতে পাঠানো, ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ করা, এগুলো সব রাজনীতির ভিত্তিতে হবে। অথচ ডাক্তারের শপথ কি? ডাক্তারের শপথ হচ্ছে দলমত, রাজনীতি এবং বংশ, অর্থ, প্রতিপত্তি কোনো কিছু বিবেচনায় নিবেন না। রোগী তার কাছে রোগী, আর রোগী যখন ডাক্তারের কাছে যায়, রোগীকে জিজ্ঞেস করে উনি বিএনপি করতো না আওয়ামী লীগ করতো, কি জিজ্ঞেস করে না। কিন্তু এই যে সরকারি চাকরি, যেহেতু ডাক্তারদের ক্যারিয়ারের একটা পাথ, এই সরকারি চাকরিকে সরকার কি করলো,
একটা ব্ল্যাকমেলিং ইনস্ট্রুমেন্ট হিসেবে হাতে নিল যে আপনি যদি প্রফেসর হতে চান আমি ছাড়া কিন্তু আপনি প্রফেসর হতে পারবেন না। আর একটা সাধারণ ডাক্তারের যিনি পড়াশোনা করেছেন তার জীবনের লক্ষ্য থাকে উনি প্রফেসর হবেন, মেডিকেল কলেজের প্রিন্সিপাল হবেন, হাসপাতালের ডিরেক্টর হবেন, প্রশাসনের ডিজি হবেন, আর যদি অনেক খুশি হয়ে যান তাহলে আমাদের কিছু ডাক্তারের মতো এমপি হয়ে গিয়ে মন্ত্রী হবেন। আচ্ছা। তো এই যে এই স্বপ্নের জায়গাটা কি করেছে দেখেন, তারা প্রথমে চাকরির ক্ষেত্রে এমন একটা অবস্থা করেছে যে আপনি যদি আমার লোক না হন আপনি প্রমোশন, প্রফেসর, এই প্রিন্সিপাল এগুলো হইতে পারবেন না। ভালো কথা, হইলেন প্রিন্সিপাল, প্রফেসর সব, আমার কথা মতো যদি কাজ না করেন তাহলে কিন্তু আবার চাকরি যখন চলে যাবে রিটায়ারমেন্টের পরে কিন্তু আপনি কোনো সংগঠন কোথাও গিয়ে খুব ভাবসাব নিতে পারবেন না। তারপরেও যদি আপনি মনে করেন যে না আপনি একটা এমপি মন্ত্রী হইতে চান, জীবনে রাজনীতি করতে চান, তাহলে আমার কথা আপনার শুনতে হবে বলে এইভাবে তারা ডাক্তারদেরকে ভাগ করে ফেললেন। এবং তারপরে কি করলেন, তারা এই ডাক্তারদের নির্বাচনের মাধ্যমে নিজের দলবলকে আনার চেষ্টা করলেন। এটা করুণ পরিণতি আমরা দেখেছি কোভিডের সময়। কোভিডের সময় আওয়ামী লীগ সরকার শুরুর দিকে কাউকে পিপিই দিতে পারছিল না। ওই সময় স্বাস্থ্যমন্ত্রী যিনি ছিলেন উনি শুদ্ধ করে পিপিই বলতে পারতেন না, উনি এসে বলে পিপিপি 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 বলতো। এটা নিয়ে ওনাকে অনেক মক করা হয়েছে। ওই সময় কি হলো, ডাক্তাররা কোনো কিছু পাচ্ছে না, মাস্ক পাচ্ছে না, পিপিই পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না। শুরুর দিকে প্রায় 1 মাস এরকম একটা অবস্থা ছিল। ওই সময়ে এই ডাক্তারদের সংগঠন যেগুলি সরকারের পক্ষে ছিল তারা একটা সংবাদ সম্মেলন করে বলল যে পিপিই যে পাচ্ছে না এটা মিথ্যা, সব কথা মিথ্যা, এগুলো ষড়যন্ত্র, এগুলো বিএনপি জামাতের ষড়যন্ত্র।